অনেকের মনে এই সংশয়টা আছে, যেটা রাজনৈতিক দলের সমর্থন করেন। বিশেষ করে আমি যখন রাজনৈতিক আলোচনা করি, নিচে যেসব মতামত দেখি, তাতে সেখানে অনেক সংখ্যালঘু সম্প্রদায়ের দর্শক তারা এই উদ্বেগ প্রায়শই ব্যক্ত করেন যে নির্বাচনের পর যে সহিংসতা হবে সেটি কিভাবে দমানো যাবে। যদি বিরোধী পক্ষ ক্ষমতায় আসে তাহলে কি দেশে শান্তি আসবে কিনা। তারা মনে করিয়ে দেন বারবার যে 2001 সালের নির্বাচনের পরে বিএনপি এবং অন্যান্য দল ক্ষমতায় আসার পর সংখ্যালঘু যে নির্যাতন হয়েছিল সেটি তারা তাদের মন থেকে ভুলতে পারেননি। বাস্তবতা সেটাই সত্য, আমি অস্বীকার করছি না। আপাতত এই নির্বাচন কেন্দ্রিক যে আলোচনা, সেই নির্বাচনে আজকের আলোচনার বিষয় নির্বাচনে সহিংসতা হবে কিনা এবং হলে পালিয়ে যাওয়ার পথ বন্ধ হয়ে যাবে কিনা, যেটা আওয়ামী লীগের তরফ থেকে শঙ্কা করা হচ্ছে। দেখুন, এই শঙ্কার যথেষ্ট কারণ আছে, এই কারণে যে গণমানুষের মনে একটা ধারণা এরই মধ্যে প্রতিষ্ঠিত হয়ে গেছে যে যদি আওয়ামী লীগ ক্ষমতা থেকে বিদায় নেয় কিংবা নির্বাচনে তাদের যদি পরাজয় হয়, তাহলে গ্রামগঞ্জ বাংলাদেশের আনাচে কানাচে যেই পরিমাণ দ্রোহ হবে, সহিংসতা হবে, সেখানে ব্যাপক প্রাণহানি হবে। সেটারই আশঙ্কা প্রকাশ করেছে আন্তর্জাতিক একটি গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ ICJ। তারা বলেছে বাংলাদেশে নির্বাচন পরবর্তী একটি বড় সংঘাত সহিংসতা উকি দিচ্ছে। সেই সহিংসতা এবং সংঘাত উকি দেওয়ার মাঝখানেও আমি একটু আশাবাদী হয়ে কথা বলতে চাই যে না, তেমনটি হওয়ার সম্ভাবনা একেবারেই কম। আমি আশাবাদী মানুষ, তো আমি আশাবাদী মানুষের আশার কথা শোনাতে চাই। সেই কথা শোনাবো কেন এই সংঘাতের সম্ভাবনা কম সেটির ব্যাখ্যা দিব। তবে তার আগ দিয়ে সরকার যে সংঘাতের আশা করছে এবং তারা ক্ষমতায় থেকে যে বিদায় নিতে চাইছে না, তারা বলছে যে নির্বাচনে তারা পরাজিত হলে তাদের পিঠের চামড়া থাকবে না, তাদের পালিয়ে যাওয়ার রাস্তা থাকবে না এবং রক্তের বন্যা বয়ে যেতে পারে। এর আগে ওবায়দুল কাদের বলেছিলেন প্রায় 2 লক্ষ মানুষ মারা যাবে। এই ধরনের ব্যাখ্যাগুলোর এই ভয়ের কারণ কি সেটি আমি একটু ব্যাখ্যা করতে চাই, যদিও আমি বলছি না এটাই হবে। কিন্তু ওই যে চোরের মন পুলিশ পুলিশ বলে একটি কথা আছে, তা যারা সংঘাতের আশঙ্কা করছে তারা নিশ্চয়ই জানে যে তারা গত 10 বছরে ক্ষমতায় থাকাকালীন কি করেছেন এবং কি অনাচার করেছেন, সেটা হোক বিরোধী রাজনীতির উপরে, হোক সাধারণ মানুষের উপরে, হোক ছাত্রছাত্রীদের উপরে, হোক শিক্ষার্থীদের উপরে, কিংবা এই সরকারের সবচেয়ে আস্থাভাজন সরকারের প্রতি আমাদের যে সংখ্যালঘু সম্প্রদায় তাদের উপরে। আমি একে একে একটু পরিসংখ্যান দিব, তারপরে আমি আলোচনা করব যে কেন এই রক্তপাতের সম্ভাবনাটা অমূলক হতে পারে এবং তাদের এই যে ভয় সেটি অমূলক হতে পারে, সেটির আমার বিশ্লেষণ থেকে একটু ব্যাখ্যা দিব। দেখুন, এই গত 10 বছরে বিএনপি নামক রাজনৈতিক দলটিকে ভেঙে ফেলার জন্য, নিশ্চিহ্ন করার জন্য আওয়ামী লীগের যে সবচেয়ে বড় শক্তি, বড় শত্রু বিএনপি এবং তাদের রাজনৈতিক মিত্র জোট জামায়াতে ইসলামী, সেটি করার জন্য যেসব একের পর এক বিচার হয়েছে, বিচারের রায় বাস্তবায়ন করার পরে যেসব আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে, সেখানে হাজার মানুষের মৃত্যু হয়েছে। আমি হাজার যখন বলছি তখন বলছি এক না, এটা হাজার হাজার হতে পারে। অনেক পরিসংখ্যান আছে, অনেক পরিসংখ্যান নেই। আমি জানি অনেক গ্রামের কথা, যেই গ্রামের যেসব জামাত সমর্থক ছেলে মেয়ে ছিল তাদের অনেকেই, অন্তত অর্ধেক, তারা এখন বাড়িঘর ছাড়া। তাদের কেউ সমুদ্রে পালিয়ে যেয়ে মালয়েশিয়ায় চলে গিয়েছে, বিদেশে গিয়েছে, রাজনৈতিক আশ্রয় নিয়েছে, পার্শ্ববর্তী দেশ ভারতে গেছে। বাকিরা গ্রেপ্তার হয় আবার ফিরে আসে, গ্রেপ্তার হয় আবার ফিরে আসে। এই ধরনের একটি পরিস্থিতির মধ্যে রাত্রি যাপন করছে, দিন যাপন করছে। আপনারা সবাই জানেন, আপনাদের এলাকায় খোঁজ নিলে বোঝাই যাবে সেটি। কিন্তু রাজনৈতিকভাবে বিএনপি তাদের যে উপর যে নির্যাতন, হত্যা মামলা, গুম, নির্যাতন হয়েছে, সেটি অবশ্যই এই ভয়ের একটি কারণ যে যেহেতু রাজনৈতিক প্রতিপক্ষের উপরে এটি করা হয়েছে, সুতরাং তারা যদি ক্ষমতায় আসে তারাও অনুরূপভাবে আমাদের উপর এটি করবে, তাই তো? এখন গুম খুম হত্যা যেটা বলা হয় বিএনপির তরফ থেকে কিংবা বিএনপির উপরে, সেটি অনেক ক্ষেত্রেই রাজনৈতিক প্রতিপক্ষরা, বিশেষ করে আওয়ামী সমর্থকরা বলেন যে এটি গায়েবী অভিযোগ এবং গায়েবী কথাবার্তা, এইটার সঠিক পরিসংখ্যান নেই। গায়েবী কথাবার্তা নয় যে সেটি কয়েকদিন আগে প্রেস ক্লাবে একটি অনুষ্ঠানে হারিয়ে যাওয়া বাবাদের খোঁজ নিতে এসেছিলেন কয়েকজন বিএনপি কর্মী সমর্থক। এর আগে গত 2-3 মাসেই যেই পরিমাণ মানুষের মৃত্যু হয়েছে, রাস্তার ধারে, ডোবার ধারে মৃতদেহ পাওয়া গেছে, সেটি বাংলাদেশের ইতিহাসে এইভাবে কখনো দেখা যায়নি। হ্যাঁ, বাংলাদেশের ইতিহাসে রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে, শাহ আহমেদ কিবরিয়ার হত্যাকাণ্ড হয়েছে, গ্রেনেড হামলা হয়েছে, অন্যান্য সংগঠিত সংঘবদ্ধ আক্রমণ হয়েছে রাজনৈতিক
দুর্বৃত্ত গোষ্ঠীর তরফ থেকে। কিন্তু প্রশাসন কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর অত্যাচারে এই ধরনের হত্যাকাণ্ডের ঘটনা, রাজনৈতিক প্রতিপক্ষকে দমন, এই ঘটনাগুলো বাংলাদেশের ইতিহাসে এর আগে হয়নি যে সেটির পরিসংখ্যান নানানভাবে বলা হচ্ছে। যেমন আইন ও সালিশ কেন্দ্র তারা একটা হিসাব দিয়েছে, তারা বলছে যে 437 জন নিহত হয়েছেন মানে সময়ের পরিসংখ্যান দিয়ে। বিএনপির তরফ থেকে যে অভিযোগ করা হয়েছে সেটি আরও গুরুতর। আমি সর্বশেষ যখন কথা বলছি তখন কয়েকদিন আগে, সম্ভবত নভেম্বরের 8 তারিখে বিএনপির তরফ থেকে একটি সংবাদ সম্মেলন করা হয়। সেই সংবাদ সম্মেলন করে তারা যে হিসাব দেয় সেখানে বলা হয় 25,70,000 মানুষ বিএনপি কর্মী সমর্থক, তারা বিভিন্ন মামলার আসামি। 25 লক্ষ মানুষ আসামি। এই আসামিদের মধ্যে যেটি এক বছরে বেড়ে অনেকখানি হয়েছে। 2017 সালেও এই সংখ্যা ছিল 78,000, আর 2018 সালে এসে দুঃখিত 2017 সালেও ছিল এটি 7,83,000, পরে এটা এসে 25 লাখে দাঁড়ায়। এই সময়টিতে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে খুন হয়েছেন 1,512 জন, এটা বিএনপির হিসাব। এর মধ্যে 782 জন একেবারে পুলিশ হেফাজতে অবস্থায় খুন হয়েছেন, মারা গেছেন। কয়েকজনের কথা তো আমরা জানি, জাকির হোসেনের কথা আমরা জানি, নারায়ণগঞ্জের আরেকটি ছেলের কথা আমরা জানি। বিএনপির পরিসংখ্যান অনুযায়ী গুম হয়েছেন 1204 জন এই সময়ে। গ্রেপ্তার হয়েছেন 871 জন। এই 1204 জনের মধ্যে প্রথমে গ্রেপ্তার হয়েছিলেন 871 জন, আর 423 জন তাদের আর খোঁজ পাওয়া যায়নি। গুম হওয়া যে 1204 জন তাদের খোঁজ পাওয়া গিয়েছিল, তাদের গ্রেপ্তার দেখানো হয়েছিল 881 জনের নামে, কিন্তু 423 জনের আর খোঁজ পাওয়া যায়নি। আইন ও সালিশ কেন্দ্র যে হিসাব দেয় 439 জন, সেই তালিকার সাথে এটিও মিলে যায়। তো এই হলো বাংলাদেশের আইনের শাসনের পরিস্থিতি। এমন একটা পরিস্থিতিতে যারা সরকারে আছে, দেখুন 21শে আগস্টের গ্রেনেড হামলায় বিএনপি এবং তাদের যোগসাজশ ছিল কিনা এটি দারুণভাবে বিশ্বাস করেন আওয়ামী লীগের কর্মী সমর্থকরা। বর্তমান সরকারও সেটি বিশ্বাস করে। বিএনপির তরফ থেকে বরাবরই অস্বীকার করা হয় যে না, আমরা এটা করিনি। আমি এর আগে একাধিক আলোচনায় বলেছি যে আমার বিশ্বাস করতে কষ্ট হয় তারেক রহমান এবং বিএনপি এই হামলা ঘটিয়েছে, যদিও আদালতের রায় হয়েছে, কিন্তু এই আদালতের অনেকখানি যে আমি বিশ্বাস করি না সেটিও আমি স্পষ্ট বলে রাখি। কেন এই ঘটনা বিশ্বাস করতে আমার কষ্ট হয়? কেননা 21শে আগস্টের গ্রেনেড হামলার রায়ের পুরো রায় যদি সরকারের কাছে যায়, তাহলে এই সরকারের আমলে সংঘটিত হোলি আর্টিজানে যে 21-22 জন নিহত হলো, সেই দুর্ঘটনার, সেই হত্যাকাণ্ডের দায়ও পুরোটা সরকারের ঘাড়ে যাওয়া উচিত। বিডিআর বিদ্রোহে যে 57 জন সেনা কর্মকর্তা নিহত হলো, তা এই পুরো নিহত হওয়ার ঘটনাটাও সরকারের ঘাড়ে যাওয়া উচিত। কোনো আলোচনায় কিন্তু আমি বলি নাই যে হোলি আর্টিজানের হামলা সরকারের পূর্ব পরিকল্পিত, বিডিআর বিদ্রোহের হামলা সরকারের পূর্ব পরিকল্পিত। শুধুমাত্র তাদের সরকারের আমলে সংঘটিত হওয়া ঘটনা বলে পুরো ঘটনার দায়ভার পুরো একটি সরকারকে দেওয়া যায় না। জানি না আসল তদন্তে কি বেরিয়ে আসবে। ঠিক একইভাবে 21শে আগস্টের হামলা একটি ঘৃণ্য হামলা, সেই হামলার পুরো দায় শুধুমাত্র বিএনপি তখন সরকারে ছিল বলে তারাই ঘটিয়েছে, এটি বলা, এটি প্রতিষ্ঠিত করার জন্য আইনকে ব্যবহার করা একটি রাজনৈতিক অপরাধ। সে অপরাধ সংঘটিত করা হয়েছে, স্পষ্টভাবে আমার অবস্থান জানিয়ে রাখলাম। এই ধরনের যেসব আইনের ব্যবহার, খুন গুমের যে পরিসংখ্যান এবং ঘটনা, আরেকটি ঘটনা বলেছে সিপিডি, সেন্টার ফর পলিসি ডায়ালগ। শুধু কি গুম খুম, রাষ্ট্রের তহবিল থেকে 1,000 কোটি টাকা তহবিল পাচার হয়েছে। গত এক বছরে 22,000 কোটি টাকা পাচার হয়েছে বলে, এক বছরে না, গত 10 বছরে সেন্টার ফর পলিসি ডায়ালগ নামক গবেষণা সংস্থা তারা প্রতিবেদন দিয়েছে। তো একদিকে এই যে রাজনৈতিক অনাচার, গুম খুম, হত্যা, ব্যবসা বাণিজ্য ধ্বংস করা, আরেকদিকে হচ্ছে এই যে এটাকে কি বলে, রাষ্ট্রের অর্থ পাচার। আরেকদিকে হলো যে মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া, মুখের কথা কেড়ে নেওয়া, প্রত্যেকটা গ্রামে গ্রামে সিসি ক্যামেরার লাগিয়ে রাখার মতো নজরদারি করা যে কে কোন রাজনৈতিক দল করে, যদি কোনো রাজনৈতিক দল করে তাকে হামলা দিয়ে তাদের